আমরা কি শুরু করব এখন? জি। প্রথমেই সবাইকে ধন্যবাদ আমাদের ঢাকা চেম্বারে আজকে এত তাড়াতাড়ি আসার জন্যে। আম আমরা আজকের বাজেটের উপরে আমাদের যে প্রাথমিক প্রতিক্রিয়া সেটা জানানোর জন্যই এই প্রেস কনফারেন্সের আয়োজন করা। আম ঢাকা চেম্বার ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটকে স্বাগত জানাচ্ছে। এ বছরের বাজেটের উদ্দেশ্যে মাননীয় প্রধান অর্থমন্ত্রী মূল্যস্ফীতি, স্থানীয় শিল্পায়ন, রপ্তানি বহুমুখীকরণ, করজাল সম্প্রসারণ, ঘাটতি মেটাতে আর্থিক নির্ভরতা হ্রাস ইত্যাদি পদক্ষেপগুলো বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, যার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি এই কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতেও এটা সময়োচিত বাজেট। মূল্যস্ফীতি কমানোর জন্য যেমন বাজেট ঘাটতি যেমন কমানো হয়েছে, তেমনি কর হার না বাড়িয়ে করের পরিমাণ বৃদ্ধির চেষ্টাও আছে। সরকারি ব্যয়ের ক্ষেত্রে দক্ষতা এবং কোয়ালিটি বাড়ানোর চেষ্টাও আছে মাননীয় অর্থমন্ত্রীর ভাষণে। সরকারি ব্যয় সীমিত রাখার চেষ্টা হয়তোবা এবছর সমীচীন হবে। একই সাথে জানাতে চাই যে ঢাকা চেম্বারের অনেকগুলো প্রস্তাবনার মধ্যে থেকে করজাল বৃদ্ধি, শ্রমিক কল্যাণ তহবিল সংক্রান্ত আইনের ধারা প্রতিস্থাপন, প্রসপেক্টিভ ট্যাক্স রেট, মূসকের ক্ষেত্রে আপিল দায়েরকালে তর্কিত আদেশে উল্লিখিত দাবিকৃত কর হ্রাস করাকে কর ব্যবস্থার সূচনা সহ কয়েকটি প্রস্তাব অত্যন্ত গুরুত্বের সাথে সরকার বিবেচনায় নিয়েছেন, সেজন্য সরকারকে ধন্যবাদ। তবে বেশ কিছু বিষয় যেমন উৎসে করকে ন্যূনতম কর গণনা রহিতকরণ, আর্থিক খাতের বিকল্প উৎস তৈরি, বৈদেশিক তহবিল এবং ঋণের উৎস তৈরি করা, পুঁজিবাজারের কর হ্রাস এবং সিএমএসএমই খাতের জন্য পৃথক ট্যাক্স কোড গঠন সহ বেশ কিছু ক্ষেত্রে উন্নতির সুযোগ আছে। এই বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে আগামী বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন ও বেসরকারি খাতের প্রত্যাশা পূরণে সহায়ক হবে বলে আমরা মনে করি। ২০২৪-২৫ অর্থবছরে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বাজেটের ভালো প্রচেষ্টাগুলোর বাস্তবায়ন। আমরা জানি যে করের এক বড় ধরনের একটা বৃদ্ধি প্রক্ষেপণ করা হয়েছে। সেটার জন্যে এনবিআরকে বেশ অনেকগুলো নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী। বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে গভর্নমেন্টের। এই পুরো ব্যাপারটাই করা হয়েছে করের হার খুব একটা না বাড়িয়ে কিছু ক্ষেত্রে কর্পোরেট করের হার যেমন কমানো হয়েছে। সরকারকে ধন্যবাদ এই করের হার হ্রাস করার জন্যে। এবং অনেকগুলো ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যেখানে আপনার শুল্ক পদ্ধতিতে যেমন বিভিন্ন জায়গায় যেমন ইন্টারমিডিয়েট গুডস এবং যেগুলো দেশীয় উৎপাদন হয় এরকম বিভিন্ন জিনিসের ক্ষেত্রে আসলে করের প্রোটেকশন বাড়ানো হয়েছে, যেটা আমরা স্বাগত জানাচ্ছি। একই সাথে আরো অনেকগুলো বিষয় আছে এখানে, যেমন ধরুন যে আমাদের যে বাজেট ঘাটতি যে অর্থায়ন, সেখানে যেমন ব্যাংকিং খাতের ওপর থেকে ঋণ নেওয়ার যে একটা টার্গেট দেওয়া আছে সেটা আসলে আমরা মনে করি অনেক বড়, এবং এই টার্গেটটা যদি সম্পূর্ণভাবে নেওয়া হয় সেক্ষেত্রে বেসরকারি খাতে ঋণ প্রবাহের উপর একটা বড় ধরনের চাপ পড়বে, যেটার থেকে আসলে অর্থনীতির উপরে আরো বড় ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর একটা বড় ধরনের চাপ পড়বে বলে আমরা মনে করি। আমরা আশা করছি বাজেটে যে নির্দেশনাগুলো আছে, যেই প্রস্তাবনাগুলো আছে এবং যে ইনিশিয়েটিভগুলোর কথা বর্ণনা করা আছে, এগুলো খুব তাড়াতাড়ি সরকার বাস্তবায়ন করতে পারবেন দক্ষতার সাথে, কারণ এইটি হবে আমাদের ২০২৪-২৫-এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা একটু আসলে কোশ্চেন এন্ড আনসারে চলে যাব, এবং আমরা একটা প্রেস ব্রিফিং আসলে সবাইকে সার্কুলেট করে দিব অ্যাজ ওয়েল। আমাদের হাতে আরো অনেক ডিটেল আছে যেগুলো হয়তো আমরা সামনের দিনগুলোতে নিয়ে আসবো। কেউ যদি প্রশ্ন করতে চান, আমার মনে হয় আমরা বিষয়ভিত্তিক প্রশ্ন করি। প্লিজ শুরু করেন। জি, আমি নিয়ামুল আজিজ সাদিক, এনটিভিতে আছি। আপনি বলছিলেন যে এটা বেশ বাস্তবায়নযোগ্য এবং সময় উপযোগী। কোন জায়গাগুলোকে আপনার চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন, বা আপনি যদিও কিছুটা অ্যাড্রেস করেছেন কয়েকটা জায়গা, তো এই জায়গায় বিশেষ করে যখন ঘাটতি বাজেটটা থাকে সেক্ষেত্রে ব্যাংকের উপর এক ধরনের প্রেশার থাকে, সেটা বিসিসিআইও বলেছে। আপনাদের ক্ষেত্রে এই ধরনের কোনো অবজারভেশন আছে কিনা? আপনার প্রশ্নটা হচ্ছে ঘাটতি বাজেটের চ্যালেঞ্জটা কিভাবে মেটানো হবে। আচ্ছা, এই বিষয়ে আর কেউ প্রশ্ন করতে চান? আচ্ছা, ঠিক আছে। আমরা যেটা দেখছি যে এই বছর আপনি যদি দেখেন যে বাজেট ঘাটতির যে টার্গেট সেটা জিডিপির পার্সেন্টেজ অনুসারে বেশ কমানো হয়েছে। এটা গত বছর ৫.২ ছিল, এটা এই বছর 4.৫% নামিয়ে আনা হয়েছে। এবং আমাদের যে ট্রেন্ড তাতে এভাবে বলা যেতে পারে যে এটা হয়তোবা 4 যেই টার্গেটটা আছে তার থেকে কম থাকবে। আমরা মনে করি এই ধরনের বাজেটারি স্টেপস আসলে মনিটারি পলিসির আমাদের যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি আছে তার সহায়ক,
এবং এটা সরাসরি মূল্যস্ফীতি কমানোর জন্য অবদান রাখবে বলে আশা করতে পারি আমরা। এই ক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে ইভেন এই যে রিডিউস লেভেলে যে ডেফিসিট যেটা আছে, এটা যদি আমরা বেসরকারি মানে আমাদের যে দেশীয় ব্যাংকিং খাত থেকে যদি মিট করতে চাই, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এই সংখ্যাটাও আসলে আমাদের মোট যে প্রতি বছর যে গড় বৃদ্ধি হয়, ডিপোজিট যতটুকু বাড়ে তার খুব কাছাকাছি, তার একটা বড় অংশই চলে যাবে সরকারি ঋণের প্রয়োজন মেটাতে। যেই কারণে আমরা মনে করি যে এই সংখ্যাটাও যদি আসলে পুরোপুরি ইমপ্লিমেন্টেড হয়, তখন আসলে বেসরকারি খাতে ঋণের সরবরাহের উপর একটা বড় ধরনের চাপ পড়বে, যেটা ভবিষ্যতে গিয়ে আপনার ইকোনমিক গ্রোথ এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে চাপ ফেলবে। আচ্ছা, জি প্লিজ। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা এটা কি অর্জন করা সম্ভব হবে আপনাদের দৃষ্টিকোণ থেকে, কিভাবে মনে করছেন সরকার? ঠিক আছে, এটা নিয়ে আর কেউ প্রশ্ন করবেন? আচ্ছা, ঠিক আছে। প্রবৃদ্ধি নিয়ে ব্যাপারটা হচ্ছে আমরা মনে করি এটা সম্ভব, বাট সেটা সম্ভব করতে গেলে তো আসলে অনেক ধরনের ম্যাক্রো ইকোনমিক ইস্যুস আছে, বৈদেশিক সিনারিও আছে। যেমন ধরেন আমাদের এক্সপোর্ট মার্কেট আসলে যদি ইউরোপ কিংবা আমেরিকার মার্কেট যদি ভালো না থাকে, তাহলে আমাদের এক্সপোর্ট গ্রো করে না। এটা যেমন সত্যি, তেমনি আসলে আমাদের যেমন ধরেন আপনার যে ডলার মানে আমাদের বিওপি চ্যালেঞ্জ যেটা আছে, যে আমাদের ডলার সরবরাহ, রেমিটেন্স, এগুলোও আসলে বিভিন্ন বৈদেশিক বিদেশি অর্থনীতির উপর নির্ভরশীল। সো এই সমস্ত কিছু মিলিয়ে আবহাওয়া যদি প্রতিকূল না হয়, তাহলে আমার ধারণা এটা আমাদের পক্ষে সম্ভব। এক্ষেত্রে একটা জিনিস বলতে হবে যে আমাদের যেই জিনিসটা আগের বার বলছিলাম, যে আপনার ইনভেস্টমেন্টের জন্য একটা বড় সোর্স হচ্ছে আমাদের ব্যাংকিং খাত। সেইখানে যদি আপনার তারল্য ঘাটতি থাকে, তখন সেটা বাধাগ্রস্ত হবে। থাকবে কিনা বাজেটে সুদের হার? বাজেটে আসলে সুদের হারের ডাইরেক্টলি কিছু করা যায় না। আপনার এটা ডিপেন্ড করবে আপনার ইয়ের উপরে, আপনার ঘাটতি অর্থায়ন কতখানি হচ্ছে, তারল্য কতখানি আছে, তার উপরে সুদের হার ডিপেন্ড করবে। আচ্ছা, একটা বিষয় ছিল বিসিএস মূলধনী যন্ত্রপাতি অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে। আমি কিছু ব্যবসায়ীর সাথে কথা বলছি যে তারা বলছে এটা বিনিয়োগ, আসলে অর্থনৈতিক অঞ্চলে যে বিনিয়োগ এটা বাধাগ্রস্ত হবে। মাত্র শুরু হলো অর্থনৈতিক অঞ্চল, 3টি গভর্নমেন্টের এটা হচ্ছে এবং বেসরকারি 8টি। তো আসলে আপনাদের এরকম এই বিষয়ে আপনাদের বক্তব্যটা কি? অর্থনৈতিক অঞ্চলে অংশ মূলধনী যন্ত্রপাতির উপরে শুল্ক আরোপ করছে, যেটা আগে ছিল না আর কি। জি, আপনি যদি দেখেন যে শুল্ক আরোপ হয়েছে, সেটা শূন্য শুল্ক থেকে 1%-এ বাড়ানো হয়েছে, আমি যদি ইফ আই এম নট রং, সরি। বাট আপনি যদি ব্যাপকতর অর্থে অর্থনৈতিক অঞ্চলের কথা বলেন, এই ব্যাপারে আমরা আসলে একটু ডিটেল দেখে তারপরে আরো, কারণ এখানে আরো অনেকগুলো জিনিস চেঞ্জ হয়েছে। শুধু যে ট্যাক্স রেটের কাস্টমস ডিউটি চেঞ্জ হয়েছে তা কিন্তু না। এই ব্যাপারে আসলে পরে আমরা বিস্তারিত বলবো। ভাই, একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, মানে আমরা দেখতেছি যে আমাদের অর্থনীতি যেহেতু বাড়তেছে আর কি, আমাদের অর্থনৈতিক সীমা, তো সেক্ষেত্রে সরকারের যে করের যে একটা থাকে যে তার উন্নয়ন যে প্রকল্পগুলোর জন্য, তা সরকারেরও দেখা যায় যে এনবিআর উপর অনেক সময় যেমন ধার্যটা পরিমাণ বাড়ছে। তো এইটা দেখা যায় যে ব্যবসায়ীদের উপরেই আসলে এটার গিয়ে চাপটা পড়ে সাধারণত। তো সার্বিকভাবে মানে পুরো মোটা দাগে যদি আপনি বলেন যে এই বাজেটের যে বিষয়টা, এটা ব্যবসায়ীদের জন্য এটা কি ভালো বা মন্দ, কি বলবেন আপনি আসলে? আচ্ছা, এটা সাপ্লিমেন্টারি আমি একটা কোশ্চেন করছি। এটা হচ্ছে এবার বাজেটে পরোক্ষ করের হারগুলো একটু বাড়তি দেখা যাচ্ছে। তো এটার মনে হয় কি ব্যবসায়ীরা একটু সুবিধা পাচ্ছে? যেমন খাদ্য মূল্যস্ফীতি কিন্তু এখন হাই। তো এই থেকে যে যারা ভোক্তা রয়েছে তাদের জন্য এই বাজেটটা অসুবিধা হবে কিনা? আপনাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে এটার মন্তব্য কি? আর কেউ সম্পর্ক প্রশ্ন করবেন? আচ্ছা, আমি যদি আপনার প্রশ্নটা বুঝে থাকি, সেটা হচ্ছে যে করের বোঝা, করের হার কিংবা করের পরিমাণ বাড়াতে ব্যবসায়ীদের ইম্প্যাক্ট কি হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে যেটা বলতে হয় যে দেখুন, আমি যতটুকু বুঝি যে দেশের অধিকাংশ কর আসলে বিভিন্ন ভাবে ব্যবসায়ীদের কাছ থেকেই আসে। আমরা যেটা দেখতে পাচ্ছি এবার যে করের হার বাড়ানো হয়নি খুব একটা। আয়করের কিছু জায়গায় কিছু ছাড় দেওয়া হয়েছে, কাস্টমস ডিউটিতে অল্প কিছু জায়গায় বাড়ানো হয়েছে, আবার অনেকগুলো জায়গায় কমানো হয়েছে।
ওইটার ডিটেল বিশ্লেষণ আমরা একটু পরে দিতে পারবো। ভ্যাটের হারও আসলে খুব যে বড় ধরনের পরিবর্তন দেখছি আমরা তা না। সেই হিসাবে বলতে পারি যে আমরা যে করের হার যেহেতু বাড়ছে না, আমাদের আসলে আপত্তি করার জায়গা খুব বেশি নেই এই পার্সপেক্টিভে। আমাদের যদি চ্যালেঞ্জগুলো দেখেন, চ্যালেঞ্জগুলো কিন্তু আসলে করের হার রিলেটেড না। আমাদের আসল চ্যালেঞ্জগুলো হচ্ছে যে কর যেভাবে অ্যাডমিনিস্ট্রেশন হয়, আমরা যেভাবে সেটা কমপ্লাই করি। বিশেষ করে যেমন ধরুন আমরা যেটা বারবার বলছি যে এসএমইদের পক্ষে আসলে যেই করের যে সিস্টেমটা আছে এটা অনেক বেশি কমপ্লেক্স। এটা ছোট ব্যবসায়ীগুলোর পক্ষে আসলে মানে কমপ্লায়েন্স মেনটেন করাটা খুব ডিফিকাল্ট, কারণ আমাদের পক্ষে তাদের পক্ষে ওই লোকবল এবং দক্ষ উপদেষ্টা জোগাড় করাটাও আসলে সম্ভব হয় না অনেক সময়। সো এই একটা ব্যাপারে যেটা আমরা বলার চেষ্টা করছি বারবার, যে এসএমইদের জন্য একটা সেপারেট কোনো একটা মেকানিজম রাখা উচিত যাতে করটা অনেক সহজে দেওয়া যায়। আপনি বলেছেন বাজেট সময়োপযোগী এবং বাস্তবায়নযোগ্য, কিন্তু কথা হলো যে ঘাটতি বাজেট যেটা আছে, এবং আপনি নিজে বলেছেন যে ব্যাংক থেকে যদি ঋণ নেওয়া হয় সরকারের পক্ষ থেকে তাহলে আপনাদের জন্য ডিফিকাল্ট। তাহলে কিভাবে এটা সময়োপযোগী এবং বাস্তবায়নযোগ্য যদি একটু ক্লারিফিকেশন করেন। সময়োপযোগী এবং বাস্তবায়নযোগ্য দুটোই একটু ভেঙে বলি। আপনি যে ম্যাক্রো ইকোনমিক পরিস্থিতিতে আমরা আছি, যে আমাদের মুদ্রাস্ফীতি হাই, আমাদের বৈদেশিক বাণিজ্যে কিছু সংকট আছে, এই সিনারিওতে আসলে আপনি দেখেন আমাদের ঘাটতি কিন্তু বাজেট ঘাটতি, যেটা এভারেজে গিয়ে 5.2 থেকে 6-এর উপরে থাকতো, সেটা কিন্তু কমিয়ে আনা হচ্ছে, টার্গেটই করা হচ্ছে 4.5-এর লেভেলে। এই হিসাবে এটা সময়োপযোগী। এটা বাস্তবায়নযোগ্য আমরা এটা বলছি এই কারণে যে এখানে একমাত্র চ্যালেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যে করের যে মোট কালেকশন যে টার্গেটটা সেট করছি, যে 16% গ্রোথ, রাফলি 16-17% গ্রোথ হচ্ছে করের টোটাল, এটাই একমাত্র সিরিয়াস চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আমরা একটু সবাইকে একটু আমন্ত্রণ জানাচ্ছি একটু চা খেয়ে যাওয়ার জন্য, প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। I need to send out to